নমস্কার। তল্লি টিভিতে আজকে এমন একজন বিশেষ অতিথি আছেন, আপনারা সবাই চেনেন। আমাদের মাঝে আছেন রাষ্ট্রবাদী শিক্ষক শ্রদ্ধেয় সুমন কর্মকার মহাশয়। স্যার, আপনাকে তল্লি টিভিতে স্বাগত। নমস্কার। আপনি স্যার রাজারহাট হাই স্কুলে শিক্ষকতা করেন এবং এই রাষ্ট্রবাদী শিক্ষকতা, এই রাষ্ট্রবাদী চিন্তা চেতনার সাথে কিভাবে যুক্ত হলেন? দেখুন, স্কুলে যোগ দেবার পর প্রাথমিকভাবে তখন বামপন্থীদেরই শিক্ষক সংগঠন ছিল। রাষ্ট্রবাদী চেতনার কোনো শিক্ষক সংগঠন সেই মুহূর্তে ততটা গড়ে ওঠেনি। পরবর্তীকালে যখন আমরা সেই সমস্ত শিক্ষক সংগঠনের সংস্পর্শে আসতে পারলাম, তখন আমরা বুঝতে পারলাম যে না, বামপন্থা তার যে ত্রুটি বিচ্যুতি, তার যে ভুল ভ্রান্তি, তারপর ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে এসে রাষ্ট্রবাদের সঙ্গে সমাহিত হলাম, একসঙ্গে সেটাতে মিশে গেলাম এবং তারপর যা হয় আর কি। রাষ্ট্রবাদ এ কথা প্রচলিত হলেও বহু মানুষ এই রাষ্ট্রবাদ সম্পর্কে জানতে চায়, বিভিন্নভাবে মানুষ ভুল বোঝে অনেক সময়, মানে কোনো একটা রাজনীতির সাথে রাষ্ট্রবাদকে জুড়ে দেওয়ার চেষ্টা করে। একটু যদি বলতেন আপনি। সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গে সমস্ত শব্দ, সমস্ত অভিব্যক্তি সমাজের সমস্ত স্তরেরই একটা রাজনীতিকরণ হয়েছে। তাই পশ্চিমবঙ্গেই রাষ্ট্রবাদকে রাজনীতির সঙ্গে জুড়ে দেখা হয়। গোটা ভারতবর্ষের নিরিখে যদি ভাবি আমরা, তাহলে কিন্তু সেখানে রাষ্ট্রবাদের নিজস্ব একটা পরিচিতি আছে। আজকে পশ্চিমবঙ্গে এত স্বাধীনতা সংগ্রামী আমরা দেখেছি, ঋষি অরবিন্দের মতন প্রখর রাষ্ট্রবাদী আমরা দেখেছি। তো সেই ধরনের ব্যক্তিত্ব যারা যে বঙ্গে জন্ম নিয়েছিলেন, সেখানে রাষ্ট্রবাদের যে একটা অপভ্রংশ তৈরি হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যের। তবে আমার বিশ্বাস সময়ের চাকা ঘোরে, সময়ের চাকা ঘুরছে এবং আজকে সকলে আমরা তার সাক্ষী। আপনি একজন শিক্ষক, এই সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে আপনাকে আমরা দেখি, আপনার ছাত্ররা উৎসাহিত হয় আপনাকে দেখে। কি মনে হচ্ছে যে এই যে সামাজিক সংগঠনের সাথে আপনি যুক্ত, আমরা দেখেছি আপনি সংঘের সাথে সরাসরি যুক্ত, বিভিন্ন কর্মকাণ্ডে আপনার কর্মসূচিগুলো আমরা দেখতে পাই। তো ছাত্রছাত্রীরা কি আপনাকে দেখে উৎসাহিত হয়? নিশ্চয়ই। দেখুন, একজন প্রকৃত শিক্ষকের কাজই তার ছাত্রছাত্রীদেরকে সঠিক দিশা দেখানো। আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন স্বয়ংসেবক, এছাড়াও আমাদের হিন্দু জাগরণ মঞ্চের একটি দায়িত্ব রয়েছে। আমি সাংগঠনিক দায়িত্ব যেমন পালন করি, তেমনি শিক্ষক সত্তার থেকে আমার যে শিক্ষকতার যে দায়িত্ব, সেটাও আমি পালন করি। আর আমার যা পাবলিক লাইফ রয়েছে, আমি চেষ্টা করি যে আমার আচার আচরণ, কথাবার্তা বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি যা বলতে চাই, সেটা যেন আমাদের ছাত্রছাত্রীদের জন্য গঠনমূলক হয়, তারাও যেন সেখান থেকে কিছু শিখতে পায়। খুব স্বাভাবিকভাবেই শিক্ষকদের যেহেতু ছাত্রছাত্রীরা খুব ক্লোজলি ফলো করে, তারা হয়তো কিছুটা না কিছু সেখান থেকে নেয়। আশা করছি তারা আমার ভালোটাই নেবে, যদি আমার মধ্যে কোনো খারাপটা থাকেও তারা যেন সেটা না নেয়। সুমন কর্মকার স্যার শুধু শিক্ষক নন, মানে স্কুলের শিক্ষক নন, উনি সমাজকে অনেক কিছু শেখান, পথ দেখান। এই একটা ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি, সেই জায়গায় দাঁড়িয়ে উনি মেরুদণ্ড সোজা রেখে নিজের কথা সহজেই মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আপনারা ওনাকে অনেকেই চেনেন, হয়তো সরাসরি আপনার সাথে দেখা হয় না, কিন্তু আজকে আমরা এই পডকাস্টে ওনার সাথে অনেক আমরা আলাপ করব, অনেক বিষয় আমাদের জানারও ইচ্ছে আছে, নিশ্চয়ই আপনাদেরও জানার ইচ্ছে আছে। তো আমরা সুমন বাবুকে একজন শিক্ষক হিসেবে দেখব না একজন সামাজিক কার্যকর্তা হিসেবে দেখব? দেখুন, শিক্ষকতা করে আমার পেট চলে, সোজা কথা বলতে। তো সেটা আমার প্রফেশন এবং আমি আমার প্রফেশনের প্রতি 100% কমিটেড। কিন্তু সেই সঙ্গে আমার এটা মনে হয় যে প্রতিটি মানুষের একটি সামাজিক সত্তা থাকা দরকার। যে সমাজ থেকে আমরা সমস্ত কিছু গ্রহণ করছি, যে পৃথিবী থেকে, পরিবেশ থেকে আমরা সমস্ত কিছু গ্রহণ করে আজকের ডেটে আমরা সমাজে প্রতিষ্ঠিত হয়েছি, সেই সমাজকে ফিরিয়ে দেবার মতনও কিছু না কিছু প্রতিটি মানুষের থাকা দরকার। তাই আমি আমার প্রফেশনে শুধু ইনভলভ হয়ে থাকলাম, আমার ব্যক্তিগত জীবনে আমার কোনো সমস্যা নেই, আমি স্যাটিসফাইড, আমি আমার পরিবারের নিয়ে আত্মকেন্দ্রিকতার মধ্যেই থাকলাম, আমার মনে হয় এটা একজন প্রকৃত শিক্ষিত মানুষের পরিচয় হতে পারে না। কিছু সামাজিক দায়িত্ব আমাদের প্রত্যেকের, সকলের আছে। আমরা যেহেতু সামাজিক জীব, সেই তো আমাদের অনেক দায়িত্ব রয়েছে, সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে। তার মানে
এই যে এখন সময়টা যেটা চলছে, মানে হঠাৎ করে বিশেষ করে পশ্চিমী কালচার, মানে আমাদের ওয়েস্টার্ন কালচার আমাদের দেশেও এখন বিভিন্নভাবে হওয়াতে, মানে প্রয়োগ হয়েছে, এটা খুব ঠান্ডা মাথায় প্রয়োগ হয়েছে, যে সবাই একটা ঘরে আবদ্ধ হয়ে যাচ্ছে, সেখানে বাবা মা সন্তান, এই যে টুকরো টুকরো পরিবার, এবং এই যে সামাজিক সত্তার কথা বললেন, সেই মানুষগুলো কিন্তু ওই ঘরবন্দি হয়ে আছে, তাদের ফ্ল্যাটে হয়তো কোনো একটা সংখ্যা দিয়ে তাদেরকে চেনা হচ্ছে। কি বলবেন, এই পরিবেশটাকে কি আমরা পরিবর্তন আনতে পারবো, যে সবাই সবার সাথে আমরা মেলামেশা করব, সামাজিক বিভিন্ন দায়বদ্ধতার জায়গাগুলোতে আমরা নিজেদের দায়িত্বগুলো পালন করতে পারবো? দেখুন, সমাজে যে কলুষতা এসেছে সেটা খুব অল্প সময়ে দূরীভূত হবে না। এটা একটা লম্বা লড়াই। পশ্চিমী সভ্যতা মূলত ব্যক্তিকেন্দ্রিক। আমরা ইংরেজি সাহিত্য পড়তে গিয়েও দেখেছি সেখানে ইন্ডিভিজুয়ালিজমের প্রচণ্ড প্রভাব রয়েছে। আর ভারতীয় সভ্যতা পুরোপুরিভাবেই পারিবারিক, পরিবার কেন্দ্রিক। তো এই যে বেসিক ডিফারেন্স দুটোর মধ্যে, সেটা আমাদের সকলের বোঝা দরকার। আমরা যত বেশি সেগ্রিগেটেড হব, যত বেশি নিউক্লিয়াস ফ্যামিলি হব, তত আমাদের সমাজে ভাঙ্গন হবে, দুর্বল হবো আমরা। একদম। আমাদের এটা বোঝা উচিত যে সমাজে সকলে মিলে যদি আমরা ভালো থাকতে পারি তবেই আমরা ভালো থাকবো, একা একা বেশি দিন ভালো থাকা যায় না। সংঘ কি মনে করে সমাজ সম্পর্কে? দেখুন, সংঘ মনে করে যে দেশের প্রতিটি মানুষের রাষ্ট্র চেতনায় উদ্বুদ্ধ হওয়া উচিত। সামাজিক যে ভূমিকা প্রতিটি রাষ্ট্রবাদী মানুষের আছে সেটা থাকা উচিত, এবং তার সমাজ জাগরণের মাধ্যমেই রাষ্ট্রের জাগরণ এবং পরিবর্তন সম্ভব। মানে এটাই সংঘের দৃষ্টিভঙ্গি। স্বপরিবর্তনে বিশ্ব পরিবর্তন। একদম। আমরা এই ছোট একটা বিষয়, যে আমাদের অনেকের মনের মধ্যে একটা ভুল ধারণা ঢুকিয়ে দেওয়া হয় বা ঢুকিয়ে দেয়, যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যারা করে তারা রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং অনেক সময় যারা রাষ্ট্রবাদে বিশ্বাসী সেই মানুষগুলোকেও কোনো না কোনো একটা নির্দিষ্ট একটা রাজনৈতিক মানুষ হিসেবে দেখা হয়। তা আপনি তো একজন রাষ্ট্রবাদী শিক্ষক, আপনি কি একজন রাজনৈতিক কর্মী আমরা বলতে পারি? দেখুন, প্রতিটি মানুষের একটি পলিটিক্যাল কনসাসনেস থাকে। সে তার শিক্ষা দীক্ষা, পারিবারিক মূল্যবোধ এবং তার যে প্রাত্যহিক জীবন, সেখান থেকে সে তার রাজনৈতিক দর্শন খুঁজে নেয়। আমি আমার যে সাংগঠনিক জীবন, যে শিক্ষা আমার সংগঠন থেকে আমি পেয়েছি, সেখান থেকে আমি আমার রাজনৈতিক দর্শন খুঁজে নিয়েছি। তার মানে এই নয় যে আমি কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সদস্য বা কর্মী বা তাদের হয়ে আমি কাজ করছি। আমাদের যে সাংগঠনিক দৃষ্টিভঙ্গি রয়েছে, যে ধরনের কাজ আমাদেরকে দেওয়া হয়, আমরা সেই কাজগুলোকে এক্সিকিউট করবার চেষ্টা করি। মানে এটা আরেকটু যদি সহজ করে বলতেন, কারণ এটা বুঝতে গেলে হয়তো অনেকেই আমার মতন, আমিও খুব একটা বুঝতে পারলাম না, মানে একটু যদি সহজ করে যদি এটা বলতেন। দেখুন, একটা ধারণা তৈরি হয় যে আরএসএস মানে বিজেপি। আমি যদি খুব সরলীকরণ করে বলি, আমি এটা সহজে বললাম না, আপনি হ্যাঁ, বলুন। মানে আরএসএস মানে বিজেপি, ব্যাপারটা তা নয়। বিজেপি একটি রাজনৈতিক দল, তাদের নির্দিষ্ট কিছু আইডিওলজি রয়েছে। সংঘ এটি একটি পারিবারিক সংগঠন। সংস্কারিত মানুষ তৈরি করাই সংঘের মূল কাজ। সংঘ মানুষ তৈরির কারিগর, কারখানা। কিভাবে করে একটু যদি বলতেন। সংঘের শাখা পদ্ধতি রয়েছে। সেই শাখা, যেটা প্রতিদিন নির্দিষ্ট একটি সময় 1 ঘন্টার জন্য আমরা মিলিত হই, সেখানে শারীরিক, বৌদ্ধিক, গান, সুভাষিত, অমৃতবচন, এই ধরনের বিভিন্ন বিষয় থাকে। কোনোদিন আসুন আমাদের শাখায়, আরো ভালো করে জানতে পারবেন। না, আমি জানি, আমি তো আমি ওটাই বলতে চাইছি যে এই ধরনের বিভিন্ন আমাদের কর্মসূচি রয়েছে। এটা যেটা দৈনিক হয় সেটাকে শাখা বলে, সপ্তাহে 1 দিন হলে সেটাকে মিলন বলে, আর মাসে যদি একবার বসা হয় সেটাকে মণ্ডলী বলে। এই ধরনের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা সমাজে যারা মানুষ রয়েছেন তাদেরকে আমাদের যে দৃষ্টিভঙ্গি, ভাবধারা, যে সংস্কার করবার যে প্রক্রিয়া, সেটা আমরা করে থাকি, করবার চেষ্টা করে থাকি। মানুষ তাতে ভালো লাগে যাদের, তারা আসেন, উদ্বুদ্ধ হন, তারপর রাষ্ট্রের কাজে নেমে পড়েন। তাহলে কি আমরা সংঘকে সামাজিক সংগঠন হিসেবে বলতে পারি না, এটা একটা ধর্মীয় সংগঠন? না, সংঘ পুরোপুরিভাবে একটি সামাজিক এবং পারিবারিক সংগঠন। আচ্ছা। এবং পারিবারিক সংগঠন, এটা আমি জোর দিয়ে বলব।
কারণ সঙ্গে আমরা যারা রয়েছি, সঙ্গে স্বয়ংসেবক যারা, আমরা পরিবারের মতনই থাকি। একটা পরিবারে যেমন ভাবে 5টা মানুষ নিজেদের মধ্যে ভাব ভালোবাসার মধ্যে দিয়ে থাকে, পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে থাকে, আমরা সেভাবেই আমাদের সংগঠনকে পরিচালনা করি। এখানে কোনো এরকম নেই যে উনি বস আর আমি তার এমপ্লয়ি, কেউ অর্ডার করছে আর আমি সেটা এক্সিকিউট করছি, এরকম ব্যাপার থাকে না আমাদের। আচ্ছা, মানে